সারা দেশে লাখো মুসল্লির ঈদুল আজহার নামাজ আদায়, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত। সারা দেশে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ, দ্রুত সব পরিষ্কারের পরিকল্পনা। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কার্যক্রম শুরু, দাম নিয়ে ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের পরিবারে নেই ঈদের আনন্দ, 10 মাসেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজুমদার। শুরুতেই জানাবো সবাইকে শুভেচ্ছা। আর এবারে যাচ্ছি পুরো খবরে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সবার মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হয় সকাল 7:30টায়। ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজে শরিক হন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খুতবা ও মোনাজাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। ঈদে প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের নামাজ আদায় করেন। যাতে ঈদটা ভালো মতো কাটে আমাদের, আল্লাহ যাতে কোরবানি আমাদের কবুল করে। আল্লাহর কাছে মাপ চাইছি পিছনের দিনের জন্য। আদম আলাইহিস সালাম হইতে যত মানুষ মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতে ফেরদাউস নসিব করুক। যেভাবে পশু কোরবানি করি সে একই রকম ভাবে যাতে নিজের ভিতরে সকল খারাপ জিনিস সকল পশুর থেকে কোরবানি করতে পারি। চাইনিজ ইসরায়েল যেভাবে অত্যাচার চলেছে, নারী শিশু রেহাই পাচ্ছে না। আজকে মহান আল্লাহর কাছে যাতে তার কুদরতি গুণের মাধ্যমে এটা ফয়সালা হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুষ্ঠু নির্বাচনে আশা প্রকাশ করেন মুসল্লিরা। শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে শৃঙ্খলার সহিত আমাদের প্রজন্ম এবং আমরা থাকতে পারবো এবং একটা সমান অধিকার নিয়ে, মানুষের ন্যায্য অধিকার নিয়ে মানুষ থাকতে পারবে। সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরে আসবে। সুষ্ঠুভাবে যেন ব্যবসা করতে পারি, আর একজন সাধারণ জনগণ হিসেবে দ্রব্যমূল্যের দামটা যেন সহনীয় পর্যায়ে থাকে। আত্মত্যাগের মহিমায় প্রতি বছর আসে ঈদুল আজহা। নামাজ আদায়ের পাশাপাশি সাম্যের সমাজ প্রতিষ্ঠায় এক কাতারে দাঁড়ান মুসল্লিরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মুসল্লি সেখানে 5 জামাতে ঈদের নামাজ আদায় করেন। দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি ত্যাগের মহিমায় সবাইকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মোনাজাতে। মহান আল্লাহর কাছে ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতা থেকেও মুক্তির ফরিয়াদ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ আদায় করতে সকাল থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা বাইতুল মোকাররমে 5টি জামাতে নামাজ আদায় করেন। তাদের চাওয়া সকল ফিতনা ফ্যাসাদ থেকে মহান আল্লাহ সবাইকে হেফাজত করবেন। সবার যেন মঙ্গল হয়, মানুষ যেন পশু কোরবানি দিবে, পাশাপাশি যেমন ভিতরের যে পশুত্ব আছে মানুষের মধ্যে সেই পশুত্বও যেন পাশাপাশি কোরবানি দেয়। বাবার সাথে আসছি, বাইতুল মোকাররমে আসছি, নামাজ পড়তে আসছি। নিজেদের মনের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা যদি মুমিন মুত্তাকি হইতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের জীবন যাপন করতে চাই। আদর্শ সমাজ বিনির্মাণে সকলে এক হয়ে কাজ করারও প্রত্যাশা তাদের। দোয়া প্রার্থনা করেন বাবা মা, আত্মীয় স্বজন সহ দেশবাসীর জন্য। সবসময় যেন সৎভাবে চলতে পারি,
এবং সুস্থতা, নিজের সুস্থতা, সন্তানদের সুস্থতা এবং পরিবারের সুস্থতা, দেশবাসীর সুস্থতা কামনা করছি। সকল মুসলিমকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি কামনা করছি। দল মত শ্রেণী পেশা ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব। নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর দরবারে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন মুসল্লিরা। ঈদুল আজহা মানেই ত্যাগের আনন্দ, সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে অন্তরের পশুকে কোরবানি করার শপথ মুসল্লিদের। পাশাপাশি মানবিক পৃথিবী গড়ে তোলার জন্য প্রার্থনা মহান আল্লাহর কাছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত হয়। মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। নামাজ শেষে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। দিনাজপুরের গোরে শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ জামাতে অংশ নেন বিভিন্ন জেলার মানুষ। সকাল 8:30টায় হয় ঈদের একমাত্র জামাত। জুলাই অভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া এবং মুসলিম উম্মার উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। সুন্দর পরিবেশে ঈদুল আজহার নামাজ গোরে শহীদ বড় ময়দানে আদায় করতে সক্ষম হয়েছে। আমরা সারা দেশের 18 কোটি মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হয় ঈদুল আজহার 198তম জামাত। এতে অংশ নেওয়া লাখো মুসল্লির নিরাপত্তায় সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আলহামদুলিল্লাহ, শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ প্রোগ্রাম অনেক ভালো লাগলো, নিরাপত্তা অনেক ভালো ছিল। মুক্ত ময়দানে ঈদগাহে নামাজ পড়া সুন্নত, এই জন্য আমরা শোলাকিয়া মাঠে এসে নামাজ পড়লাম। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত। বড় পরিসরের 9টি ছাড়াও নগরের প্রত্যেক ওয়ার্ডে একটি করে জামাত অনুষ্ঠিত হয়। আত্মত্যাগ, এই ত্যাগটা আজকে আমাদের কোরবানির পশু, যে কোরবানি দিয়ে আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। বরিশালের বান্দ রোডের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। রাজশাহীতে প্রধান জামাত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। আজকের ঈদের থেকে বিশ্ববাসীর জন্য কামনা, মুসলমানদের ঐক্য দরকার। আমাদের ত্যাগের মহিমায় উন্মোচিত হোক আমাদের সৌহার্দ্যের দোয়ার। আমরা সকলে মিলে আমাদের যত অহংকার আছে, দেশ আছে এবং ক্রোধ আছে, আমরা সব বিসর্জন দেব। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন অন্তত 50,000 মুসল্লি। পরিবেশটাও সুন্দর, আবহাওয়াটাও সুন্দর, সুন্দর করে আমরা নামাজ আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সব শ্রেণী, ধর্ম, বর্ণ পরিশেষে আমরা যেন একসাথে বসবাস করতে পারি, শান্তির বাংলাদেশ হয়, এই প্রত্যাশা করি। বৈরী আবহাওয়ার কারণে খুলনা টাউন জামে মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। বগুড়ার সূত্রাপুরে ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ জামাতের পর বিভিন্ন এলাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য চলছে পশু কোরবানি। বাড়ির সামনের রাস্তায়, গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে কোরবানি দিচ্ছেন। অনেকে আবার মাংস বন্টন ও পরিচ্ছন্নতার কাজেও ব্যস্ত। কোরবানির আয়োজন ঘিরে শিশুদের মাঝে দেখা গেছে আলাদা উচ্ছ্বাস। ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির পশুর মাংস আত্মীয় স্বজন ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অনেক সামাজিক সংগঠন দরিদ্র মানুষের কাছে কোরবানির মাংস পৌঁছে দিতে কাজ করছে। ঈদুল আজহা মানে হচ্ছে গিয়ে ত্যাগ, ত্যাগের মহিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরবানির ঈদ উপহার দিয়েছেন। কোরবানি ঈদের উসিলায় আল্লাহ তাআলা আমাদের কি করেন, পিছনের জিন্দেগির গুনাহগাতা মাফ করেন। সকাল থেকে নামাজ শেষ করে গরু জবাই করা হয়েছে, এখন কাটাকুটি শেষে পাড়াপতি দেশের যে ভাগ আছে ওটা ওনাদের দিয়ে দেবো, আমাদের যে ভাগ আছে ওটা আমরা রাখবো, আত্মীয় স্বজনের যে ভাগ বাটোয়ারা আছে ওটা ওইভাবে দিয়ে দিব। গত ইয়ের মতোই তো এবারও আমরা সিটি কর্পোরেশন থেকে ওই পলি পেয়েছি, তাহলে পলি ওই ময়লা বর্জ্য নেওয়ার জন্য যে পলি পেয়েছি ওই পলিতে ভরে রেখে দিব, তারা নিয়ে যাবে। কুমিল্লায় মাংস কাটতে গিয়ে আহত হয়ে কুমিল্লা মেডিকেল হাসপাতাল ও কুমিল্লায় জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 60 জন। আহতরা বেশিরভাগই কিশোর ও যুবক। শখের বশে কোরবানির গরু ছাগল কাটতে গিয়ে তারা আহত হয়েছেন। এছাড়াও পেশাদার কসাইরাও আছেন আহতদের তালিকায়। আহতরা বলছেন মাংস কাটায় অনভিজ্ঞ হওয়ায় আহত হয়েছেন তারা। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঈদ জামাত শেষে পশু কোরবানির পর বিভিন্ন জেলায় মূল সড়কের পাশে শহরের অলিগলিতে চলছে বর্জ্য অপসারণের কাজ। পশুর বর্জ্য সরিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে নগরীর বাইরে। রাতের মধ্যেই সব নগরী পরিচ্ছন্ন করার লক্ষ্যে কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। পশু কোরবানির পর বর্জ্য অপসারণে চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে ৪,২০০ পরিচ্ছন্নতা কর্মী, ৩৬৯ যানবাহন ও বিশেষ স্কোয়াড মোতায়েন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মহানগরীকে দুই ভাগে ভাগ করে আরিফিনগর এবং হালি শহরের ডাম্পিং স্টেশনে বর্জ্য পাঠানো হচ্ছে। কাজের সুবিধায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছে সিটি কর্পোরেশন। এই শহরটা আসলে আমাদের সবার শহর এবং দায়িত্ববান হতে হবে এবং এই শহরটাকে সুন্দর রাখার জন্য, বিশেষ করে সামনে যেহেতু বর্ষাকাল আসছে, জলাবদ্ধতা আমাদের মূল সমস্যা। কাজে এই মুহূর্তে কোনো ময়লা আবর্জনা ফেলে যাতে আমরা নালাগুলোকে নষ্ট না করি। ঈদের দিন দুপুরের পর থেকে বর্জ্য অপসারণ শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশন। রাতের মধ্যেই শহর পরিচ্ছন্ন করার লক্ষ্য তাদের। সিলেটে বর্জ্য অপসারণে কাজ করছেন অন্তত ১৩০০ পরিচ্ছন্ন কর্মী। মাইকিংয়ের পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে, মসজিদেও বলা হয়েছে এবং এমনকি আমাদের যে টিভি স্টল, লোকাল যে টিভি স্টলেও বলা হয়েছে। আশা করি নগরবাসী যতটুকু আমাকে সহায়তা করেছেন এখন পর্যন্ত, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার শ্রমিকরা আমার পাশে আছেন এবং আশা করি আমরা সময় মতো একটা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব। খুলনায় কোরবানির বর্জ্য সংগ্রহের পর ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে নগরীর বাইরে কেসিসি বর্জ্য পরিশোধন প্ল্যান্টে। ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য সিটি কর্পোরেশনের। প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট সক্রিয় আছে, সবাই থাকবে। আশা করি 12 ঘন্টার মধ্যে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারব। বরিশালের ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ২০২টি স্পট নির্ধারণ করে দেয় সিটি কর্পোরেশন। প্রায় ১,০০০ পরিচ্ছন্ন কর্মী ব্যস্ত বর্জ্য অপসারণে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্জ্য অপসারণের আরও খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে বর্জ্য অপসারণের কার্যক্রমের কি অবস্থা দেখতে পাচ্ছেন? 12 ঘন্টার মধ্যে তো বলা হয়েছিল যে সম্পূর্ণ বর্জ্য অপসারণ করা হবে। কিছুক্ষণ আগেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি একেবারে সরজমিনে এই বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে বের হয়েছেন এবং তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে তারা মূল সড়কের যে সমস্ত আবর্জনা ইতিমধ্যে কিন্তু সব সরিয়ে ফেলেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখন কাজীতলী এলাকায় আছি। ইতিমধ্যে কিন্তু এখানে স্ক্যাভেটারে করে বড় ট্রাকে করে এই সমস্ত অর্থাৎ অলিগলি থেকে যে সমস্ত আবর্জনা সংগ্রহ করা হচ্ছে সেগুলো এরকম বড় ডাস্টবিন থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিকেল ৫টা নাগাদ ওনারা বলছেন যে শহরের মোটামুটি মূল রাস্তাগুলোর যত আবর্জনা আছে সেগুলো সরিয়ে ফেলবেন। আমরা কিন্তু দেখেছি যে সকাল ৮টার পর থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে এবং একেবারেই নিরবধি চলছে, কোনো বিরতি না দিয়েই। এবং আমরা দেখছি অনেকগুলো প্রধান সড়ক ঘুরে দেখেছি যে মূল সড়কে কিন্তু এখন আসলে কোরবানি পশুর যে বর্জ্য সেটি নেই। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোট ১০,০০০ মেট্রিক টন এই কোরবানি পশুর বর্জ্য তারা সরাবে, এরকম একটি লক্ষ্যমাত্রা নিয়ে তারা মাঠে নেমেছে এবং সিটি কর্পোরেশন পুরো নগরীকে প্রধান দুটি ভাগে ভাগ করে এই কার্যক্রমটি পরিচালনা করছে এবং এর মধ্যে ২১টি ওয়ার্ডের যে বর্জ্য সেটি আরিফিনগর ডাম্পিং স্টেশনে নেওয়া হচ্ছে আর বাকিগুলোর বর্জ্য তারা এগুলো পতেঙ্গায় যে আনন্দবাজারে ডাম্পিং স্টেশন আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মেয়রের পক্ষ থেকে যে অনুরোধটি সকালবেলা করা হয়েছিল যে যাতে নালা বা বিভিন্ন যে নর্দমাগুলো আছে সেখানে যাতে কোনো ময়লা আবর্জনা না ফেলে, মেয়র কিন্তু কিছুক্ষণ আগের ব্রিফিংয়ে তিনি বলেছেন, নগরবাসীকে ধন্যবাদ দিয়েছেন যে নগরবাসী তারা সমস্ত আবর্জনা তারা জমিয়ে রেখেছে এবং নির্ধারিত স্থানে ফেলেছে, এই জন্য তিনি নগরবাসীকে ধন্যবাদ দিয়েছেন। এছাড়া আগামীকালকেও অনেক জায়গায় কুরবানি হবে, সেটি ময়লা আবর্জনা যাতে যথাসময়ে সরিয়ে ফেলা যায় সেই ব্যবস্থাটিও তারা ইতিমধ্যে করেছেন। অর্থাৎ মোট ৩ দিনের একটি ক্র্যাশ প্রোগ্রাম এই পুরো ঈদকে ঘিরে কিন্তু তারা রাখছেন। আর এবার আরেকটি বিষয় বলেছেন যে এবার কিন্তু ৩৬৯টি যানবাহন এই বর্জ্য অপসারণ কাজে ব্যবহার করা হচ্ছে। তবে মেয়র বলছেন যে তাদের নিজস্ব যানবাহনের সংকট আছে, সেজন্য তাদেরকে অনেক যন্ত্রপাতি যানবাহন সেটি ভাড়া করতে হয়েছে এবং এর পেছনে একটি বড় অঙ্কের টাকাও তাদের খরচ হয়েছে। তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছে মেয়র যে যাতে ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় যাতে সিটি কর্পোরেশন এই কাজগুলো করতে পারে, সেজন্য তাদেরকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার জন্য তিনি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।
তা আমরা সকাল 8টার পর থেকে যেটি দেখছি যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি এখনো পর্যন্ত মোটামুটি সন্তোষজনক। নগরবাসীও কিন্তু কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন এবং মূল সড়কগুলোতে এখন আসলে ওই অর্থে কোনো ময়লা আবর্জনা দেখা যাচ্ছে না। গলি উপগুলো কিন্তু বেশিরভাগ পরিষ্কার, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেগুলো সিটি কর্পোরেশনের লোকজন এখনো যেতে পারেনি সেখানে আছে। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মেয়র বলেছেন যে তাদেরকে যে কন্ট্রোল রুমের সাথে সাথে জানালে তারা সাথে সাথে সেই জায়গাগুলোতে ব্যবস্থা নিতে পারবে। এই জন্য তিনি নগরবাসীকে আহ্বান করেছেন যাতে জায়গাটির নাম উল্লেখ করে কন্ট্রোল রুমে বিষয়গুলো জানায়। চট্টগ্রাম থেকে বর্জ্য অপসারণের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল। রাজধানীর লালবাগের পোস্তায় চলছে প্রথম দিনের চামড়া সংগ্রহ কার্যক্রম। প্রতিটি গরুর চামড়া আকার ভেদে 400 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। কোরবানির ঈদের প্রথম দিন সকাল থেকে চামড়া আসতে শুরু করে লালবাগের পোস্তায়। মৌসুমি ব্যবসায়ীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে আসেন। আড়তদারদের দাবি, শ্রমিক ও অন্যান্য খরচ বাড়ায় কাঁচা চামড়ার দাম কিছুটা কম ধরছেন তারা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা জানান, এবার 80 থেকে 85 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। সংগঠনের সাধারণ সম্পাদক টিপু সুলতানের অভিযোগ, এবারও লবণের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। গেছে বছর 900, 1000, 1100 এরকম গেছে। এবছর আরো খারাপ। এই যে 700, 750, 800 এভারেজ রেট। এটা এবার মালের দামটা নাই, কারণ আছে। এবার মালের প্রতিটা মালে করোনা মানে গুটির মতো একটা দাগ হয়, ওই দাগের জন্য মালটা এবার দাম দিবে না টেনে জেলারা। আমাদের লক্ষ্যমাত্রা এখন যেটা আছে, গতবার 1 লাখ প্লাস ছিল, এই বছর একটু 10 to 20% কমে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের গরুর আমদানিও কম হয়েছে, চামড়াও কম আমদানি হবে, এই পর্যন্তই। আর লবণের যে ব্যাপারটা বললেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমরা চাচ্ছি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কয়েক বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়ার দাম বেশি পাচ্ছে বিক্রেতারা। মেহেরপুরে বিভিন্ন এলাকা থেকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা চামড়া কিনে এনে বিক্রি করছে ব্যবসায়ীদের কাছে। গত বছর যেখানে ছাগলের চামড়া বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়, এবার সেখানে ছাগলের চামড়ার আকার ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা দামে। গরুর চামড়া কেনা বেচা হচ্ছে 300 টাকা থেকে 700 টাকায়। বেশি দামে চামড়া বিক্রি করতে পেরে খুশি মৌসুমি চামড়া বিক্রেতারা। বগুড়াতেও আড়তে আসতে শুরু করেছে কোরবানির পশুর কাঁচা চামড়া। এদিকে নাটোরেও বিভিন্ন উপজেলা থেকে কাঁচা চামড়া আসবে, আর রাতের মধ্যে জেলার সকল কাঁচা চামড়া পৌঁছে যাবে আড়তে, এমনটাই মনে করছেন নাটোরের ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মৌসুমি ব্যবসায়ীদের। চামড়ার আড়তগুলোতে চলছে কাঁচা চামড়া সংগ্রহের কার্যক্রম। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী ও সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে কি পরিমাণের চামড়া সংগ্রহ করা হয়েছে এখন পর্যন্ত? দেখুন, চামড়াগুলো মোকামে আসা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি, আমরা এখানে অবস্থান করছি রাজশাহী রেলগেটে যে চামড়ার মোকাম রয়েছে সেখানে, এবং এখানে যে চামড়াগুলো এসছে মূলত বিভিন্ন মাদ্রাসা, লিল্লা বোর্ডিং যেগুলো রয়েছে সেখান থেকেই মূলত এসছে। সেই সাথে পাড়া মহল্লায় যে ফরিয়া ব্যবসায়ীরা রয়েছেন তারাই কিন্তু এইখানে চামড়াগুলো নিয়ে আসছেন। কিন্তু চামড়ার যে দাম, সরকার এবার প্রতি বর্গফুটের চামড়ার দাম বৃদ্ধি করেছে ঠিক আছে, কিন্তু বাস্তবে এখানে দাম নেই। কারণ এখানে আমরা দেখেছি যে পাড়া মহল্লায় যারা চামড়াগুলো কিনেছে, যে 800 থেকে 900 টাকা করে যে চামড়াগুলো কিনেছে, এখানে এসে তারা সেই বিক্রি করতে এসে এখানে দাম পাচ্ছে তারা 600 টাকা। এবং ছাগলের চামড়ার দাম একদমই নেই, অর্থাৎ এখানে বলা যেতে পারে অনেকে ফ্রি দিয়ে যাচ্ছেন, কেউ ফেলে দিয়ে যাচ্ছেন, এইরকম একটি অবস্থা। ছাগলের চামড়ার দাম নেই এবং গেলবারও ঠিক একই অবস্থা ছিল। গেলবার 5 থেকে 10 টাকা বলা হয়েছিল, এবারও ঠিক একই অবস্থা, বরঞ্চ তার থেকে আরও খারাপ অবস্থা হয়েছে, বিশেষ করে ছাগলের চামড়ার দামের ক্ষেত্রে। এবং গরুর চামড়ার ক্ষেত্রে এখানে দেখা গেছে যে অনেকেই দাম পাচ্ছেন না এবং তারা বিভিন্ন মোকামে যা ঘুরছেন আর কি, যে যদি কোথাও দাম বেশি পেয়ে থাকেন
সরকারি দামের তুলনায় এখানে যারা দাম কিনছেন চামড়া, ঠিক এখানে কিন্তু মোকামে যারা রয়েছেন তারা 600 থেকে 700 এর উপরে কিন্তু যাচ্ছেন না। কিন্তু যারা চামড়া কিনেছেন তারা বলছেন যে তারা প্রত্যেকটা চামড়া প্রতি কিন্তু তাদের 150 থেকে 200 টাকা করে লস হচ্ছে, যার ফলে এখানে তারা বড় ধরনের একটি যে লোকসানের সংখ্যা সেটি কিন্তু একটা থেকে যায়। এবং চামড়ার বাজার মন্দা থাকার কারণ হিসেবে এখানে স্থানীয় যারা বলছেন যে আসলে চামড়া কিনবে বা এই যে একটি সিন্ডিকেট রয়েছে এবং সিন্ডিকেটের সক্রিয়তার কারণেই কিন্তু এই যে চামড়ার দামটি তারা একটি জিম্মি করে রেখেছে এবং তারা বলছেন যে এখানে 6 থেকে 700 টাকার উপরে কেউ চামড়া কিনবে না, যদিও সরকার নির্ধারণ করে দিয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকেও কিন্তু এখানে বলা হয়েছে চামড়ার বিষয়ে। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে 263 মেট্রিক টন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে লবণ দেওয়া হয়েছে যেন তারা লবণ দিয়ে চামড়াগুলো সংরক্ষণ করতে পারে। কিন্তু এখানে যে মূল বাধাটি রয়েছে সেটি হচ্ছে বাজারটি নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, এবং যার ফলে তাদের দামের উপরে তাদের মেজাজ মর্জির ওপরেই কিন্তু নির্ভর করছে চামড়াগুলো কততে বিক্রি হবে। বা যারা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা ছোটোখাটো মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছেন, বিশেষ করে এই চামড়ার ক্ষেত্রে দেখা যায় যে ফরিয়া ব্যবসায়ী রয়েছেন, তারা বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে চামড়াগুলো সংগ্রহ করে থাকে। ঠিক এই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু এবার এক কথায় বলা যেতে পারে যে লোকসানের মুখে পড়তে যাচ্ছেন। সেই সাথে এখানে চামড়া ব্যবসায়ী সম্পর্কে এখানে আমাদের রাজশাহী যেহেতু সীমান্তবর্তী একটি অঞ্চল এবং এখানে বিজিবির এখানে যে 1 ব্যাটালিয়নের যে অধিনায়ক রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে এখানে সীমান্তে করা নজরদারি তারা রেখেছেন, কেননা চামড়া যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে বা পাচার হতে না পারে, সেজন্য বিজিবি কিন্তু বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা রেখেছেন। সেই সাথে জেলা প্রশাসকেরও কিন্তু একটি নির্দেশনা রয়েছে যে অর্থাৎ 64 জেলার ন্যায় রাজশাহীতেও 10 দিন এই চামড়া অন্য কোনো জেলায় যেতে পারবে না। এবং তারা বলছিলেন যে এই কারণেই যে লবণের ব্যবস্থা লবণ দেওয়া হচ্ছে যেন এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা লবণ দিয়ে চামড়াগুলোকে সংরক্ষণ করতে পারেন এবং লবণজনিত কারণে বা কোনো লবণের ঘাটতি না হতে পারে বা লবণ সিন্ডিকেট যেন এখানে সক্রিয় না হতে পারে, এই জন্য কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে যে চামড়া সিন্ডিকেট, এই বিষয়টি নিয়েই কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই হতাশ এবং তারা বলছিলেন যে তারা আশা করেছিলেন যে সরকার যেহেতু দাম এবার বৃদ্ধি করে দিয়েছে তাদের এবার হয়তো চামড়ার বাজারটি মন্দা কাটিয়ে এবার ভালোর দিকে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বাজার নিম্নমুখী। চামড়ার বাজার অর্থাৎ ছাগলের দাম নেই এবং গরুর যে চামড়াগুলো আসছে এখানে 600 টাকা, এরপরে কিন্তু সর্বনিম্ন 300 থেকে 400 টাকা এবং সর্বোচ্চ 600 থেকে 700 টাকা দামে বিক্রি হচ্ছে রাজশাহীতে গরুর চামড়া। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীর আড়তগুলোতে চামড়া সংগ্রহের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। জাতি যেন তেন নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, পরপর 3 বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। দেশের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির। দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং একটা অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, কারণ 3 বার পরপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে তার আগে জুলাই সনদ ঘোষণা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। সকালে কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় এসব কথা বলেন হাসনাত। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের প্রতি দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান এনসিপি নেতা। এই ডেট নিয়ে আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। ঈদে আনন্দ নেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবারে। এখনও স্বজন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি পরিবারের সদস্যরা।
ফিরতে পারেননি স্বাভাবিক জীবনেও। আবু সাইদ হত্যার 10 মাস পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। জুলাই গণ অভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদের পরিবারে নেই ঈদের আমেজ। 10 মাসেও কাটেনি সন্তান হারানোর বেদনা। তাদের জন্য ঈদ আর উৎসব নয়, বরং কষ্টের। অনেক আশা নিয়েই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আবু সাইদ। 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন তিনি। মৃত্যুর আগে ছেলের উপহার দেওয়ার শাড়িতেই শান্তি খুঁজে পান মা। আমরা আসি, আমার বেদনা আসি, আমার ছেলে বারাকি খবর দেখি, আমার বেদনা আছে, আমার এটাই একটা বেদনা, মা থাকা ছেলে হারা গেছে। ছেলেকে ছাড়া ঈদ উদযাপন কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা। দ্রুত অপরাধীদের বিচার দাবি করেন তিনি। এই 2 জন পুলিশ বন্দী হয়েছে, আর এদের ভার্সিটির প্রক্টর একজন আর আরেকজন ভিসি, এই 4 জন বন্দী আছে। এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা হয় নাই বা বিচারের কোনো কার্যক্রম করা হয়নি। আবু সাইদ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে যে তারা অতি শীঘ্রই এই মামলার যারা আসামি তারা গ্রেপ্তারের ব্যবস্থা নেবেন এবং তারা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেই কথাও কিন্তু আমাদের মামলায় বিচারক অলরেডি বলে দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের ছাত্র ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আরও জানাতে সাভার থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সকাল থেকে কি পরিমাণে চামড়া সাভার চামড়া শিল্প নগরীতে এসেছে এখন পর্যন্ত, আর লক্ষ্যমাত্রা যতটুকু এবার ধরা হয়েছে তার সংগ্রহে কতটা জোর দিতে হবে? দেখুন, সাভার চামড়া শিল্প নগরীতে দুপুরের পর থেকে রাজধানী এবং এর আশেপাশে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসা থেকে কিন্তু কাঁচা চামড়া ট্যানারিতে আসতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ যে পাড়া মহল্লা থেকে যে কাঁচা চামড়া, যে কুরবানির পশুর যে চামড়া তারা সংগ্রহ করেছে সেই চামড়াগুলো কিন্তু তারা সরাসরি ট্যানারি কারখানাগুলোতে কিন্তু তারা এসে বিক্রি করছেন এবং কিছু মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু ট্যানারি মালিকরা কাঁচা চামড়া আজকে প্রথম দিনের মতো সংগ্রহ করছেন এবং এই কাঁচা চামড়া আজকে এবং আগামীকাল পর্যন্ত সংগ্রহ করবে। এরপরে কিন্তু এই ট্যানারি মালিকরা এই কাঁচা চামড়া আর তারা কিনবেন না। এরপরে হচ্ছে যে তারা লবণজাত চামড়া, যে দেশের বিভিন্ন প্রান্তে যে আড়ত রয়েছে সেখান থেকে তারা লবণজাত চামড়া কিন্তু তারা কিনবেন এবং ধাপে ধাপে সেগুলো তারা ট্যানারিতে নিয়ে আসবেন বলে ট্যানারি মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এবং যে লক্ষ্যমাত্রা, আমরা এই ঈদের প্রস্তুতি স্বরূপ ট্যানারি মালিকদের যে প্রস্তুতি ছিল সেই সময় আমরা ট্যানারি মালিকদের যে সংগঠন রয়েছে বিটিএ, সেই বিটিএর যে সিনিয়র সহ সভাপতি রয়েছেন শাখাওয়াতুল্লাহ, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন এবছর তারা 1,05,00,000 পিস চামড়া সংগ্রহের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো আমরা দুপুরের পর থেকে সাভার চামড়া শিল্পনগরের বিভিন্ন ট্যানারিতে আমরা দেখতে পেয়েছি যে ট্রাকে করে কাঁচা চামড়া নিয়ে আসা হচ্ছে। এটি দুপুরের পর থেকে যেটি শুরু হয়েছে এটি আজকে সারা রাত ব্যাপী চলবে এবং আগামীকাল সকালের মধ্যে কাঁচা চামড়া সংগ্রহ শেষ হবে বলে আমরা ট্যানারি সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত কত পরিমাণ চামড়া ঢুকেছে সেটির কোনো সঠিক তথ্য এই মুহূর্তে ট্যানারি মালিক বা সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে দেয়নি। তারা বলছেন যে কাঁচা চামড়া আনুষ্ঠানিকভাবে আজকে সংগ্রহ শেষ হলে এরপরে তারা যে প্রথম দিনের মতো কত পিস কাঁচা চামড়া তারা সংগ্রহ করেছেন সেটি তারা জানাবেন এবং এই কাঁচা চামড়া যেটি সংগ্রহ চলছে সেই কাঁচা চামড়াগুলো এখন ট্যানারি কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের সেটি কিন্তু প্রক্রিয়াজাত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। লবণ দেওয়ার কাজগুলো তারা আজকের পর থেকে করবেন বলে ট্যানারির মালিকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সাভার থেকে চামড়া সংগ্রহের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। বগুড়ার শাহজাহানপুরে ঈদের নামাজে যাওয়ার সময় বাসের ধাক্কায় বাবা ছেলে নিহত হয়েছেন। সকালে উপজেলার 9 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটর শ্রমিক নেতা চান্দু মিয়া ও তার 4 বছরের ছেলে আব্দুল্লাহ। হাইওয়ে পুলিশ জানায় বাড়ির কাছেই বামুনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল 7টার জামাতে নামাজ আদায় করতে যাচ্ছিলেন চান্দু মিয়া ও আব্দুল্লাহ। রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তারা।
জামাত শেষে মুসল্লিরা ফেরার পথে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নেত্রকোনা সদরে ঈদের নামাজে ইমামতি করা নিয়ে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় ঈদগাহ মাঠটিতে নামাজ পড়া বন্ধ হয়ে যায়। সকাল 8:30টার দিকে সদর উপজেলার 40 ইউনিয়নের সোনুরা ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও তার লোকজনের সাথে বাচ্চু সরকার ও তার সমর্থকদের ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে নামাজ শুরুর আগ মুহূর্তে নুরুল ইসলাম নয়ন ও তার সমর্থকরা মাঠে হামলা চালায়। এ সময় বাচ্চু সরকার সহ অন্তত ৮ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঈদের পর্যটন স্পটে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। এই বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন বগুড়ার পর্যটন কেন্দ্রগুলোতে? দর্শনার্থীরা কি বলছেন? সাধারণত কোরবানি ঈদের প্রথম দিনটাতে দর্শনার্থীদের সংখ্যা কম থাকে, তবে তার পরদিন থেকেই চাপ বাড়তে থাকে ধীরে ধীরে এবং সেটি ছুটির সবকটা দিন জুড়েই থাকে এই চাপ। উত্তরবঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সবগুলোতে ঈদের জন্য আলাদা করে প্রস্তুতি রাখা হয়েছে। আমি যে জায়গাটাতে রয়েছে এটি উত্তরাঞ্চলের একমাত্র 5 তারকা হোটেল। এখানে আগামীকালকে প্রায় 60,000 দর্শকের উপস্থিতি হবে এমনই প্রত্যাশা করছেন এখানকার কর্তৃপক্ষ এবং সেই রকম চিন্তাভাবনা থেকে তাদের নানা ধরনের প্রস্তুতি রয়েছে। এইটি যেটা দেখছেন এটি আসলে সমুদ্রের ঢেউয়ের একটা কৃত্রিম সংস্করণ করবার চেষ্টা করা হয়েছে এবং এটাকে কেন্দ্র করে এখানে বিপুল সংখ্যক দর্শনার্থী রয়েছে বা এখনও আছেন, আগামীকালকেও তারা আরও আসবেন। আর এই যে পার্কটি রয়েছে এই পার্কটিতে 6 ধরনের মূলত বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং সেখানে প্রতিজন 600 টাকা হিসাবে এখানে প্রায় 7 ঘন্টা বিনোদনের সুযোগ পাবেন। এর বাইরেও অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে বিনোদন কেন্দ্র সরকারি বেসরকারি, সেখানেও বিপুল সংখ্যক দর্শনার্থীদের জন্য নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেটি সরকারের একেবারে একটা মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে, সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কেন্দ্রগুলোতে বিশেষ করে মহাস্থানগড়, ভাসুবিহার, সেগুলোতে বিপুল সংখ্যক দর্শনার্থী হবে আগামীকাল এমনই প্রত্যাশা করছেন কর্মকর্তারা। আর এর বাইরে বেসরকারি যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলোও বেশ জমজমাট হবে এমনই প্রত্যাশা করছেন যারা আয়োজক রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন। সব মিলিয়ে আগামী 2 থেকে 3 দিন বগুড়ার এই মমইন সহ অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সবগুলোতেই বিপুল সংখ্যক দর্শনার্থী থাকবে। গত বছরের পরিসংখ্যান থেকে বলা হয়েছে যে এখানে এবারও অন্তত 60,000-এর মতো দর্শনার্থী আসবেন। আর ইতিমধ্যে বিদেশি কিছু দর্শনার্থীও এখানে আসছেন। আমি 50 জনের মতো এখানে আছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তারা বলছেন যে সেখানে রাশিয়ান কিছু দর্শনার্থী রয়েছেন, পর্যটক রয়েছেন, চীনের কিছু পর্যটক রয়েছেন। সব মিলিয়ে আরও 3 থেকে 4 দিন এখানে বিপুল সংখ্যক দর্শনার্থী এবং আসবেন যারা বিনোদনের জন্য এই পার্কের পাশাপাশি আরও বেশ কিছু কেন্দ্রে যাবেন এমনটাই প্রত্যাশা করছেন সরকারি এবং বেসরকারি উদ্যোক্তারা। হাসিবুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি আমাদের বান্দরবান সহকর্মীর কাছে। সহকর্মী মংখিং মার্মা জানাবেন সেখান থেকে সবশেষ তথ্য। বান্দরবানে এই মুহূর্তে পর্যটন স্পটগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঈদুল আজহা উপলক্ষে তো নানা ধরনের আয়োজন রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। বান্দরবানে মূলত গতকাল থেকে এখানে যে সকল টুরিস্ট স্পটগুলো বন্ধ ছিল, বিশেষ করে ঠাকুরমা এবং থানচি এলাকায় যে স্পটগুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়। এবং আজকে ঈদুল আজহার প্রথম দিনেই আমরা দেখেছি যে আমি এখন আসলে মূলত নীলাচলে আছি। নীলাচল কেন্দ্রে অনেকেই ঘুরতে আসছেন। আমি যদি দেখাই আপনাকে যে এখানে স্পটগুলোতে যে সকল দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। হয়তো ঈদের প্রথম দিনের কারণেই হয়তো কিছুটা লোক সমাগম কম, কিন্তু এখানে
হোটেল মোটেল মালিকরা বলছেন যে দর্শনার্থীরা আসবেন এবং এখানে যেহেতু পর্যটন স্পটগুলো খোলা হয়েছে এবং সব জায়গাতেই দর্শনার্থী ঘুরতে পারবেন, সেই কারণেই কিন্তু দর্শনার্থীরা আসা শুরু করেছে। আরেকটি বিষয় রাখতে চাই, যেখানে বান্দরবান, রুমা, থানচি এবং যে সকল দুর্গম যে সকল পর্যটন কেন্দ্র আছে সেই সকল স্থানগুলোতে মানুষজন যাওয়া শুরু করেছে এবং হোটেল মোটেল মালিকের সাথে কথা বলছি, তারা যেমনি বলছেন যে এখানে সকল প্রশাসনের উদ্যোগে কিন্তু এখানে নিরাপত্তার যে বিষয় সেটিকে জোরদার করা হয়েছে এবং এখানে নির্বিঘ্নে যদি যে পর্যটক যারা আসেন তারা কিন্তু ঘুরতে পারেন সেই বিষয় নিয়ে তারা লক্ষ্য রাখছেন এবং সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। কারণ অনেকদিন বন্ধ ছিল বান্দরবান ট্যুরিজম স্পটগুলোতে এবং বান্দরবান সদরে আসতে পারলেও যে সকল দেখার দর্শনীয় স্থান রয়েছে এবং ঝর্ণা থেকে শুরু করে এখানে সাঙ্গু নদীর যে নৌকা ভ্রমণ থেকে শুরু করে যে রিজার্ভ ফলস যেগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য যে যারা অধীর আগ্রহে আছেন তারা কিন্তু আসবেন বলে ধারণা করছে এখানকার হোটেল মালিক সমিতিরা। এবং হোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেমন বলছেন যে তারা তাদের যে ক্ষয়ক্ষতি যে বিষয়গুলো আছে সেটি কাটিয়ে উঠতে পারবেন এবং তারা আশানুরূপ একটি দর্শনার্থী আসবেন এবং এখানে যে ট্যুরিজমের ব্যবসা আছে যারা সম্পৃক্ত আছেন তারা কিন্তু কিছুটা তাদের যে দীর্ঘদিনের যে ক্ষয়ক্ষতি সেটা পুষিয়ে নিতে পারবেন বলে ধারণা করছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানে। বগুড়া এবং বান্দরবান থেকে পর্যটন স্পটের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কাউসার আহমেদ মিলন নামে এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। তদন্ত কমিটি গঠনের বিষয়টি শনিবার নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। এর আগে বৃহস্পতিবার সদর উপজেলার রাজীবপুর এলাকায় প্রতিপক্ষ সোহাগদের সঙ্গে কাউসারের ভাই আলতাফের মারামারির ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়ে কাউসারের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার বিএনপির কয়েকজনকে দায়ী করে। তবে বিএনপি বলছে ঘটনাটি রাজনৈতিক নয়। পুলিশ জানায় এই ঘটনায় মামলা হয়েছে এবং তদন্তের কাজ চলছে। লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে। সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের দইয়ারটারি মেম্বার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানান বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মনোমালিন্য চলছিল। সকালে ঈদের নামাজের আগে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এর জেরে বাড়ি ফাঁকা পেয়ে স্ত্রী অ্যামি আক্তারকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায় হাসিবুল ইসলাম। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সিরাজগঞ্জে দেশের তৃতীয় ও উত্তরাঞ্চলের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে এসব কেন্দ্র থেকে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় কম খরচে সারা বছর বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এর আগে দেশের ফেনী ও কক্সবাজারে চালু করা হয় আরও 2টি বায়ুবিদ্যুৎ কেন্দ্র। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে উত্তরাঞ্চলের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালে। 42 কোটি টাকার এই প্রকল্পের কাজ 1 বছরের মধ্যে শেষ হবার কথা থাকলেও নানা কারণে কাজ বন্ধ থাকে 5 বছরেরও বেশি সময়। 2024 সালে আবারও কাজ শুরু হয়। পরে চলতি বছরের এপ্রিলে চালু হয় 8 টারবাইনের 2 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি। 3 শিফটে পরিচালনায় লোকবল প্রয়োজন মাত্র 3 জন। এখান থেকে আমরা 8টা উইন্ড টারবাইন একসাথে কন্ট্রোল করতে পারি, আবার একটা করে উইন্ড টারবাইন কন্ট্রোল করতে পারি। এখান থেকে বাতাসের গতিবেগ আমরা পর্যবেক্ষণ করতে পারি, বাতাস কীরকম আছে, উইন্ড টারবাইন কীরকম চলতেছে, কীরকম বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সবগুলো মেজারমেন্ট করতে পারি আমরা এখান থেকে। এর আগে ফেনীতে 7 কোটি ও কক্সবাজারের কুতুবদিয়ায় 12 কোটি টাকায় এ ধরনের 2টি বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। উত্তরাঞ্চলে এবারই প্রথম পরীক্ষামূলক প্রকল্প চালু হলো। এই প্রকল্পটি আসলে 2 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা পাইলট প্রকল্প। বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য নদ নদী যেহেতু আছে, এই নদ নদীগুলির তীরবর্তী এলাকায় কীরকম বায়ুবিদ্যুতের সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটাকে যাচাই করার জন্যই আমরা এই প্রকল্পটা করেছি। কর্মকর্তারা জানান এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।